আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে সহ 120 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি IP53 সার্টিফিকেশন এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দিয়ে Xiaomi নিয়ে আসলো তাদের নতুন আরেকটি ফোন Redmi Note 12 5G এই ফোনটি। Xiaomi কিন্তু সবচাইতে পপুলার এই নোট সিরিজের ফোনগুলোতে কিন্তু বেশ কিছু আকর্ষণ থাকে, ঠিক তেমনি এই Redmi Note 12 5G ফোনটাতে যেমন কিছু আকর্ষণ রয়েছে তার পাশাপাশি বেশ কিছু বিকর্ষণও রয়েছে। তো আজকের ভিডিওতে এই Redmi Note 12 5G ফোনটি আমরা ব্যবহার করে এর আকর্ষণ এবং বিকর্ষণ সবকিছু নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল, এবং Redmi Note 12 5G মোবাইলটি। এই মোবাইলটার আউটলুক এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটা দেখতে কিন্তু অলমোস্ট Redmi Note 11 যে মোবাইলটা ছিল ঠিক সেটার মতোই পলিকার্বনেটের তৈরি। তার পাশাপাশি মোবাইলটার রিয়ার প্যানেলে কোনো ধরনের কোনো প্রোটেকশন না থাকলেও ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাসের 3 এর প্রোটেকশন রয়েছে। সেই সাথে মোবাইলটির রিয়ার প্যানেলের এই ক্যামেরা হাউসে রয়েছিল 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। তার পাশাপাশি 6.67 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং ওয়েট হলো 188 গ্রাম। মোটামুটি বেশ বড় হলো ফোনটা, যেহেতু থিকনেস কম এবং তার পাশাপাশি ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে নিয়ে মোবাইলটি আমরা কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো ম্যাট ব্ল্যাক। এই মোবাইলটির কিন্তু আরো দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট, এবং মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং টাইপ সি USB চার্জিং পোর্ট। এই মোবাইলটিতে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে একদম ঠিকঠাক রয়েছে বলে মনে হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারটি টাচ করার সাথে সাথে খুবই ফাস্ট মোবাইলটি আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট 31টি সেন্সর রয়েছে। এই মোবাইলটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলটিতে হাইরেস অডিও সার্টিফাইড স্পিকার রয়েছে। মোবাইলটার সাউন্ডের ব্যালেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি, ক্রিস্পনেসও ভালো ছিল। তার পাশাপাশি সাউন্ডের লাউডনেসও ওভারঅল আমি মনে করি ঠিকঠাকই আছে। তবে মোবাইলটাতে 100% ভলিউম আমরা কিছুটা ডিস্টর্শনে দেখা পেল, 70 থেকে 80% বা 90% ভলিউম পর্যন্ত মোবাইল স্পিকার থেকে কোনো প্রকার ডিস্টর্শন পাইনি। ওভারঅল প্রাইস বিবেচনায় মোবাইলটার পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছিল Android 12 ভার্সন, ইউআই হিসাবে মোবাইলটিতে রয়েছিল MIUI 13। তার পাশাপাশি মোবাইলটিতে আপ টু 5GB ভার্চুয়াল RAM ইউজ করার সুবিধা রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল 6.67 ইঞ্চি সাইজের স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, যার রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল। সেই সাথে মোবাইলের ডিসপ্লেতে রয়েছিল 120 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 395 ppi। মোবাইলের ডিসপ্লেতে 1200 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আউটডোরে সানলাইটের নিচে ইউজ করার সময় তেমন একটা প্রবলেম আমরা ফেস করিনি। একদম কমফোর্টেবল ভাবেই ফোনটি ইউজ করতে পেরেছি। ক্যামেরা দিয়েও ডে লাইট কন্ডিশনে আউটডোরে ছবি তোলার সময় কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা একেবারেই ফেস করিনি। সেই সাথে মোবাইলটিতে রয়েছিল IP53 সার্টিফিকেশন, অর্থাৎ টুকটাক ধুলাবালি বা পানির ছিটাফোঁটা লাগলো এই ফোনটির কিছু হবে না। সেই সাথে মোবাইলের ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 সেলফি ক্যামেরা, এবং মোবাইলের ডিসপ্লের ভেজেল এবং চিন এরিয়ার কথা বলতে গেলে প্রাইস হিসেবে মোবাইলের ডিসপ্লের যে নিচে চিন এরিয়াটা রয়েছে সেটা আমার কাছে কিছুটা মোটা মনে হয়েছে। সেই সাথে মোবাইলটি রয়েছে হলো ওয়াইড বাইন L1 সাপোর্ট। এই মোবাইলের রিয়ার প্যানেলে রয়েছে হলো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটি ক্যামেরা হলো 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল এবং খুব সুন্দর কালার প্রডিউস করছিল। সেই সাথে ছবির ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। তার পাশাপাশি জুম করে ছবি তুলেও ইমেজ ডিটেলস আমরা বেশ ভালোই পেয়েছি। এছাড়া মোবাইলের পোর্ট্রেট মোডে বেশ নাইস ফটো ক্যাপচার করা যাচ্ছিল, কালার টোন বেশ নাইসলি ধরে রাখতে পারছিল, এবং ডাইনামিক রেঞ্জও ওভারঅল বেশ ভালোভাবে কাজ করছিল, এবং এজ ডিটেকশনও ঠিকঠাক ছিল। তার পাশাপাশি মোবাইলে থাকা ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলেছি 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে আমি মনে করি ঠিকঠাকই আছে। সেই সাথে মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। আমি মনে করি 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার সুবিধা থাকলে ভালো হতো, আর 4K 30 fps থাকলে তো কথাই ছিল না। যাই হোক, মোবাইলটিতে কোনো প্রকার জাইরো EIS বা OIS না থাকার কারণে ভিডিও শুট করে আমরা ভিডিও থেকে বেশ ভালো পরিমাণে শেকি ফিল পেয়েছি। সেই সাথে মোবাইলটিতে আরো রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 2.45 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা,
সেলফি ক্যামেরাতে ওভারঅল আউটডোর কন্ডিশনে বেশ ভালোই ছবি তুলে, কালার টোনটাও বেশ ক্রিস্পি ছিল, ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবে কাজ করে। তবে কিছুটা কালার বুস্ট লক্ষ্য করেছি, তবে সেটা সেলফি ফটোস হিসাবে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ওভারঅল আউটডোরের সানলাইট কন্ডিশনে এই মোবাইলটা সেলফি ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে। এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু এপিআই সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। Redmi Note 12 5G এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি আমাদের 33 ওয়াটের চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিট পর্যন্ত সময় লেগেছে। তবে 50% চার্জ কিন্তু প্রায় 25 মিনিটের মধ্যে এই ফোনটির হয়ে যায়। তার পাশাপাশি ফোনটি একবার চার্জ করার পর ওভারঅল হালকা পাতলা বেসিক ইউজ করে, অর্থাৎ খুব একটা এক্সট্রিম ইন্টারনেট না ইউজ করলে বা হেভি ভিডিও না দেখলে মোটামুটি 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা এই ফোনটি থেকে। সে সাথে মোবাইলটিতে আমরা একদম হেভি গেমিং করেছি, অর্থাৎ টানা একদম গেম খেলেছি, তার পাশাপাশি লং টাইম ভিডিও দেখেছি, তখন আমরা এমব্রয়ডারি স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 4 Gen 1 প্রসেসর। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং জিপিইউ হিসাবে এই মোবাইলটিতে রয়েছিল Adreno 619। এই ফোনটার যে প্রসেসরটা রয়েছে 4 Gen 1 প্রসেসর, এই প্রসেসরটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে যে প্রসেসরটা আসলে কেমন। আমি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলি, এই প্রসেসরটা হলো স্ন্যাপড্রাগনের 720G যে প্রসেসরটা ছিল সেটা অলমোস্ট সমান, যদিও কোরে একটু ডিফারেন্স রয়েছে। 720G স্লাইটলি স্ট্রং, বাট আদার সাইডে এই ফোনটা অনেকই ভালো, কারণ এই ফোনের র্যামের স্পিড 720G থেকে অনেকই ভালো। তার পাশাপাশি এই ফোনে যে ইন্টারনেটের ডাউনলোড আপলোড স্পিড আছে সেটাও স্ন্যাপড্রাগনের 720G প্রসেসরের থেকে অনেক ভালো। সো ওভারঅল সব দিক মিলে আমার কাছে এই ফোনটা স্ন্যাপড্রাগন এই প্রসেসরটা কি স্ন্যাপড্রাগনের 720G প্রসেসরের সমান মনে হয়েছে। সো আই থিঙ্ক আমি মনে করি ওর দিয়ে একটা প্রসেসর, স্পেশালি গত বছর নোট 11-এর যেই স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর ছিল সেটা থেকে অনেকই ভালো এই ফোনটার এই 4 Gen 1 প্রসেসর। এবং এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টই আপাতত এসেছে, সেটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। তবে এই ফোনটার 4GB 128GB রয়েছে, 8GB 256GB রয়েছে, বাট আমার কাছে থাকে এই 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের। র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। সবগুলো ভেরিয়েন্টের র্যাম এবং স্টোরেজ টাইপ সেম, বাট এই ফোনটার এই মুহূর্তে আনঅফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশে 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে। আরেকটা কথা বলে রাখি, এই ফোনটা যেহেতু ইন্ডিয়া 20,000 রুপিতে লঞ্চ হয়েছে, 6GB 128GBটা, সো বাংলাদেশে আপনি ধরে রাখেন যে 23-24,000 টাকার নিচে আপাতত হয়তো এই ফোনটা পাওয়া যাবে না। যেহেতু মার্কেটে ফোন এখন অনেক বেশি কম, দ্যাটস ওয়াই ফোনটার প্রাইস আপাতত কিছুদিন বেশি থাকবে, পরে যে হয়তো বা কমে যেতে পারে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,58,114, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 564, মাল্টি করে 1766 এবং স্টোরেজ স্পিড চেক করতে মোবাইলটা রিড স্পিড পেয়েছি 513 MB/s এবং রাইট স্পিড পেয়েছি 533 MB/s। এই মোবাইলটাতে PUBG গেমসটা খেলার সময় আমাদের কাছে ওভারঅল বেশ ভালোই লেগেছে। খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপের আমরা দেখা পাইনি। লং টাইম গেম প্লে করার সময় ইভেন যখন ফোন হিটও হয়ে যায়, অনেক ফোন আছে হিট হলে ল্যাগ করে, বাট এই ফোনটা থেকে আমরা ল্যাগিং এই ইস্যুসটা পাইনি PUBG গেমস খেলার সময়। অপরদিকে ফোনটা দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলেছি একদম সর্বোচ্চ গ্রাফিক সেটিংয়ে, লং টাইম প্লে করেছি প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। খুব একটা হিট হয় না। ইনফ্যাক্ট ফ্রি ফায়ার গেমটাতে কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। তার পাশাপাশি এই ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। যারা কল অফ ডিউটি গেমস খেলে থাকেন তাদের কাছে এই ফোনটা ভালো লাগবে। তার প্রধান কারণ হলো এই ফোনটা হিটিং খুবই কম হয় কল অফ ডিউটি গেমসটা খেলার সময়। তার পাশাপাশি মোবাইলটাতে আমরা অ্যাশওয়ান গেমস খেলেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি, স্মুথলি প্লে করতে পেরেছি। এবং সর্বশেষ এই ফোনটাতে আমরা ফুটবল গেমসটা খেলেছি, সেটার পারফরমেন্স আমরা যথেষ্ট স্মুথ পেয়েছি, খুবই ভালো লেগেছে আমাদের কাছে। এবং যেই কথাটা না বললেই নয়, এই ফোনটার হিটিং এর কথা বলতে গেলে খুব একটা সহজেই হিট হয় না। হ্যাঁ, এটা ট্রু যে আপনি মোবাইল ডাটা দিয়ে যদি লং টাইম ভিডিও দেখেন সেক্ষেত্রে কিছুটা হিট হয়, অথবা পাবজি টাইপ গেমসগুলো যদি লং টাইম খেলেন সেক্ষেত্রে হিট হয়, এবং এটা খুবই স্বাভাবিক, সব ফোনই হিট হয়। তবে এই ফোনটা হিট হলো খুব দ্রুত আবার ঠান্ডাও হয়ে যায় কিছুক্ষণ সময় দিয়ে। এই মোবাইলতে রয়েছিল 5G সাপোর্ট এবং দুটো সিমে কিন্তু 5G সাপোর্ট করে। তার পাশাপাশি এই ফোনটাতে ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটা কি বেস্ট অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলের নাম্বার 1 ল্যাকিংস হলো প্রাইস হিসাবে যদি আমি থিঙ্ক করি, এই ফোনটাতে কিন্তু ডুয়াল স্টোরি স্পিকার থাকা উচিত ছিল, বিকজ Redmi Note সিরিজে অলমোস্ট অল দ্য টাইম আমরা ডুয়াল স্টোরি স্পিকারই দেখেছি, বাট এই ফোনটাতে কিন্তু সিঙ্গেল স্পিকার। সেকেন্ড যে বিষয়টা আমার ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো রিয়ার প্যানেলটা প্লাস্টিকের। আমি মনে করি প্রাইস হিসাবে একটা গরিলা গ্লাসের প্রোটেকশন রিয়ার প্যানেলে থাকা উচিত ছিল, যদিও ডিসপ্লেতে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে। দেন যে বিষয়টা আমার ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে আপাতত বাংলাদেশে প্রাইস রেঞ্জ অনুযায়ী, সেটা হলো ফোনটার প্রাইস একটু বেশি। ইন্ডিয়াতে এটা 20,000 রুপি প্রাইস, কারণ এবার ইন্ডিয়াতে অনেক হাই প্রাইসে লঞ্চ হয়েছে। আমরা সবাই অবাক হয়ে গেছিলাম যে চায়না হয়তো বা কম হয়েছে, ইন্ডিয়াতেও কম হবে, বাট ইন্ডিয়াতে অনেক এক্সপেন্সিভ হওয়াতে বাংলাদেশও কিন্তু এখন অনেক এক্সপেন্সিভ, মানে 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে এই ফোনটা কমে একসময় 23-24,000 টাকার মধ্যে পাওয়া যাবে। সো ওভারঅল প্রাইসটা আমার কাছে ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন কোনো দিক বিবেচনায় খুব একটা ভালো লাগেনি। আমি মনে করি এই ফোনটা ইন্ডিয়ায় 13 থেকে 14,000 রুপি বা 15,000 রুপি এবং বাংলাদেশে
20,000 টাকা হলে একদম পারফেক্ট একটা ডিল হতো। যাই হোক, এবার আমরা চলুন জেনে নিই এই ফোনটাকে কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লেতে স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করেছে, 120 রিফ্রেশ রেট রয়েছে। সো ডিসপ্লে থেকে একদম প্রিমিয়াম একটা ফিল পাবেন। কালার টোনটাও যথেষ্ট ভালো, আমরা মুভি দেখেছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে, গেমস খেলার সময় কিন্তু অনেক ভালো লেগেছে। তার থেকে বড় কথা হলো ফোনটা চার্জ ব্যাকআপও কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। আরেকটা বিষয় হলো মাল্টিটাস্কিং করেছি আমরা, খুবই স্মুথ পারফরমেন্স পেয়েছি, একদম শান্তিতে আমরা লং টাইম চার্জ ব্যাকআপও পেয়েছি, কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। আর সব থেকে বড় কথা 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকার কারণে আমরা খুব দ্রুত আবার ফোনটা চার্জও দিতে পারতেছি। দেন এরপরে কথা বলবো এই মোবাইলটার গেমিং নিয়ে। স্ন্যাপড্রাগনের 4Gen 1 প্রসেসরটা দেখতে অনেকটা স্ন্যাপড্রাগনের সেই 4 সিরিজের প্রসেসর মনে হতে পারে, বাট আমি ভিডিওর মধ্যে বলেছি যে এই প্রসেসরটা কিন্তু অনেকটা স্ন্যাপড্রাগনের 720G প্রসেসরের মতো, এবং কিছু কিছু ক্ষেত্রে 720G প্রসেসরের থেকেও স্ট্রং এই প্রসেসরটা। সো গেমস খেলেও কিন্তু আমরা সেই ফিলটাই পেয়েছি, একেবারে পারফরমেন্স খুব ভালো লেগেছে। আপনারা আমাদের গেমিং সেকশনে যে গেমিং এর ব্যাপারটা দেখে নিন, এখানে আমি বললাম না, তবে যেটা বলবো যে গেমিং এর সময় চার্জ ব্যাকআপটা অনেক ভালো পাওয়া যায়, যেটা অনেক বড় একটা বিষয় 6 ন্যানোমিটার বেস প্রসেসর হওয়ার কারণে। আর একটা বিষয় হলো এই ফোনটার ক্যামেরা পারফরমেন্সের কথা যদি আমরা বলতে যাই, সেটা দিয়ে ছবি তুলি, স্পেশালি রিয়ার প্যানেলের ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো ছিল। আউটডোরে সানলাইট কন্ডিশন অনেক ভালো ছবি উঠে, সেলফি ক্যামেরা পারফরমেন্স আমি মনে করি 13 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে ঠিকঠাকই রয়েছে। তবে আরেকটা কথা আমি বলবো, এই ফোনটার কিন্তু ব্যাটারি চার্জ ব্যাকআপ অনেকই ভালো। আমি একটু আগেও বলেছি, আবারও বলতেছি, চার্জ ব্যাকআপের জন্য আপনারা একদম সবচাইতে মনে করেন যে ভালো লাগবে এই ফোনটার পারফরমেন্স। দেন কথা বলবো এই মোবাইলটার ইউআই নিয়ে। এই মোবাইলটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 12 ভার্সনের পাশাপাশি MIUI 13 রয়েছে, তার পাশাপাশি আপ টু 5GB র্যাম রয়েছে। সো ইউআই থেকে আসলে বলতে পারেন কোনো প্রকার ল্যাগিং এর দেখা পাইনি। আর Xiaomi ইউআই তে এখন আর আগের মতো এরকম ব্লটওয়্যার বা আননেসেসারি অ্যাপসও নেই। সো হেভি রাফ টাফ ইউজ করেছি, কোনো সমস্যা পাইনি। সো একদম স্মুথ ছিল এটা পারফরমেন্স। এবার কথা বলবো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে। প্রথমে একটা কথা বলে রাখি, আপাতত ফোনটার প্রাইস একটু বেশি হতে পারে, কিছুদিন পর কমে যাবে, তখন কিনতে পারেন। বাট যেটা না বললেই নয়, যারা মেইনলি ডে টু ডে ইউজ করেন, হালকা পাতলা ফটোগ্রাফি করেন, বাট গেমসটা অনেক বেশি খেলেন, চার্জ ব্যাকআপটা আপনার অনেক বেশি প্রয়োজন, তার পাশাপাশি মোটামুটি স্লিম এবং হালকা একটা ফোন ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি Redmi Note 12 5G এই ফোনটাই নির্দ্বিধায় ওয়ান অফ দ্য গুড চয়েস। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কেমন লাগলো আপনাদের কাছে Redmi Note 12 5G ফোনটি সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। তো ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।